জাদুকরের ভাষাতেই লিখছি, আর আমার লেখার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আজকের ঘটনাটি যাকে নিয়ে, তিনি সাবিনা খাতুন। তিনি বলছেন, কেমন আছেন? আজ আমি আপনাকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটিকে আসলে নিছক একটি ঘটনা বলা ভুল হবে। এটি আসলে আমার জীবনের এক ভয়াবহ স্বীকারোক্তি বা কনফেশন। আজ প্রথমবারের মতো আমি আপনার এবং আপনার অগণিত শ্রোতাদের সামনে আমার জীবনের এই কালো অধ্যায়টি উন্মুক্ত করছি। আল্লাহই ভালো জানেন যে আমার শেষ পরিণতি কি হবে বা পরকালে আমার কপালে কি লেখা আছে, কিন্তু অন্তত এই ঘটনাটি সবাইকে শুনিয়ে আমার মনে হচ্ছে আমার বুকের ওপর চেপে থাকা পাথরটি হয়তো কিছুটা হালকা হবে। আমি আশা করব আপনি আমার এই ঘটনাটি আপনাদের চ্যানেলে অবশ্যই প্রচার করবেন, যেন অন্য কেউ আমার মতো ভুল না করে। ঘটনার গভীরে যাওয়ার আগে আমি একটা প্রসঙ্গে কথা বলতে চাই। আমি কিছুদিন আগে আপনার চ্যানেলেই এই ধরনের একটি ঘটনা শুনেছিলাম। সম্ভবত সেটি পর্তুগালের জাদুকরি আন্টি নামে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই ঘটনায় ওই মহিলা নিজেই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতেন। আমার জীবনের ঘটনাটি কিছুটা সেরকম, তবে পার্থক্য হলো আমি জেনে বুঝে বা পরিকল্পনা করে এই অন্ধকার জগতে পা বাড়াইনি। আমার সাথে আসলে কি হয়েছিল, কিভাবে আমি এই ধ্বংসের পথে নামলাম, সেটি ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। সত্যি বলতে আমি এখন সেই মেয়েটিতে পরিণত হয়েছি যার সম্পর্কে আমার মহল্লার বা এলাকার মানুষজন ফিস ফিস করে বলে, ওই মেয়েটির কাছ থেকে দূরে থেকো, ও জাদু জানে, ও যায়নি। কিন্তু কেউ জানে না আসলে কিভাবে এই ভয়ানক রাস্তায় আমি এলাম। আর এখন আমি যদি ফিরেও যেতে চাই, হাজার চেষ্টাও করি, হালোর পথে ফিরতে পারবো না। আমার বাসা ময়মনসিংহ থেকে কিছুটা দূরে এক মফস্বল এলাকায়। আমাদের মহল্লাটা যেমন পুরনো, আমাদের বাড়িটাও ঠিক তেমনই জরাজীর্ণ আর প্রাচীন। বাড়ির চারপাশে উঁচু উঁচু সীমানা প্রাচীর, মাঝখানে বেশ গভীর ও ছমছমে উঠোন। সেই উঠোনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক পুরনো নিম গাছ, যার ডালপালাগুলো আকাশটাকে আঁকড়ে ধরতে চায়। বাড়ির মূল গেট দিয়ে ভেতরে ঢুকতেই হাতের বাম পাশে একটা ছোট ঘর। ওটা ছিল আমার দাদির ঘর। আমরা ওটাকে দাদির ঘর বলেই ডাকতাম। যে সময়ের কথা বলছি তখন দাদি মারা গেছেন প্রায় 3 বছর হয়ে গেছে, কিন্তু তার মৃত্যুর পর থেকে ওই ঘরটা সবসময় তালাবন্ধই থাকতো। কেউ ওই ঘরে ঢুকতো না। আম্মু প্রায়ই আমাকে সতর্ক করে বলতো, সাবিনা, খবরদার ওই ঘরের দিকে ভুলেও যাবে না, ওখানে গেলে তোমার ভালো লাগবে না, শরীর খারাপ করবে। কিন্তু মানুষের মন বড়ই অদ্ভুত। যে জিনিসটা থেকে মানুষকে বারবার বারণ করা হয় বা নিষেধ করা হয়, সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বা কৌতূহল থাকে সবচেয়ে বেশি। ছোটবেলায় যখনই আমি ওই বন্ধ ঘরটার পাশ দিয়ে যেতাম, আমার নাকে এক অদ্ভুত গন্ধ আসতো। গন্ধটা অনেকটা আগরবাতি বা ধূপ জ্বলার মতো। আবার কখনো মনে হতো যেন এই মাত্র কেউ ঘর থেকে বের হয়ে গেল। একটা গা ছমছমে অনুভূতি আমাকে ঘিরে ধরত। একদিনের কথা, আব্বু অফিসে ডিউটিতে ছিলেন, তাই বাসায় ফিরতে দেরি হবে। আম্মু ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। আমি চুপি চুপি দাদির সেই নিষিদ্ধ ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। মনের ভেতর ভয় আর কৌতূহলের এক অদ্ভুত লড়াই চলছিল। আমি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে দরজার হাতলটা ধরলাম। অবাক কাণ্ড, দরজাটা আগে থেকে খোলা ছিল। আমি চমকে উঠলাম। এই দরজা তো সবসময় বন্ধ থাকে। কে খুলল এই দরজা? নাকি আমার মনের ভুল? কিন্তু ওই যে বললাম কৌতূহল, সেই কৌতূহল আমাকে আর থামতে দিল না। আমি আস্তে করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরে পা রাখতেই আমার শরীরটা কেঁপে উঠল। ঘরের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। মনে হচ্ছিল যেন কেউ এসি চালিয়ে রেখেছে, অথচ আমাদের সম্পূর্ণ বাড়িতে তখন একটা মাত্র ফ্যান চলছিল, সেটাও অন্য ঘরে। আমি দেয়ালের দিকে তাকালাম। সেখানে দাদির একটা পুরনো সাদা কালো ছবি টাঙানো ছিল। সম্ভবত ওটা তার যৌবনের ছবি। ছবিটা
দাদি হাসছিলেন, কিন্তু সেই হাসির মধ্যে কেমন যেন একটা রহস্যময় বা অদ্ভুত ব্যাপার ছিল। মনে হচ্ছিল তিনি সরাসরি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। ঘরের এক কোণে একটা পুরনো আমলের কাঠের আলমারি ছিল। আলমারিটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন খুব ছোট ছিলাম দাদি প্রায়ই এই আলমারিটার সামনে বসে বিড়বিড় করে কি যেন পড়তেন, কখনো খুব নিচু স্বরে, আবার কখনো বেশ জোরে জোরে অদ্ভুত সব শব্দ উচ্চারণ করতেন। আমি যখন দাদিকে জিজ্ঞেস করতাম, দাদি তুমি কি পড়ছো, তিনি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, কিছু না রে বোন, আমি দোয়া কালাম পড়ছি, তুই যখন বড় হবি তখন তুইও এই দোয়াগুলো পড়িস। সেটাতে জানি না কোনো শয়তান হয়তো আমার মাথায় চেপে বসেছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলমারিটার দিকে এগিয়ে গেলাম। আলমারিতে একটা বড় তালা ঝুলছিল। আমি কাঁপা কাঁপা হাতে তালাটা ধরলাম। আশ্চর্য, চাবি ছাড়াই তালাটা আমার হাতের স্পর্শে খুলে গেল, যেন ওটা আমার জন্যই অপেক্ষা করছিল। সম্পূর্ণ ব্যাপারটা আমার কাছে খুব অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল আমার সাথে যা কিছু ঘটছে সব আগে থেকেই পরিকল্পিত বা প্রিপ্ল্যান্ড, যেন কেউ অদৃশ্য থেকে কলকাঠি নাড়ছে আর দরজা তালা সব আমার জন্য খুলে দিচ্ছে, যেন আমি খুব সহজেই নিজের ধ্বংস ডেকে আনতে পারি। আলমারির দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরে অনেক পুরনো কাপড়ের ভাঁজ। আমি কাপড়গুলো সরাতেই দেখলাম একদম ভেতরে একটা কালো কাপড়ে মোড়ানো কি যেন রাখা। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি সাবধানে কালো প্যাকেটটা বের করে আনলাম। ওপরের কালো কাপড়টা সরাতেই বেরিয়ে এলো একটা খুব পুরনো জীর্ণ বই। বইটার মলাট বা কাভার ছিঁড়ে গেছে, পাতাগুলো বয়সের ভারে হলুদ হয়ে গেছে। বইয়ের ওপরে আরবি এবং ফার্সি ভাষায় অদ্ভুত সব হরফে কিছু লেখা। আমি আরবি পড়তে জানতাম, তাই লেখাটা পড়ার চেষ্টা করলাম। সেখানে লেখা ছিল, যাই হোক আমি সেটা পড়ছি না, তার বাংলাটা বলছি, যে ভয় পায় না কেবল সেই যেন এটা খোলে। আমি বোকার মতো সেই সতর্কবাণী বা ওয়ার্নিং উপেক্ষা করলাম। আসলে বোকার মতো না, আমি তো তখন অর্থই জানতাম না সেই লেখার। শুধু একবারে চোখ বুলিয়ে বইটা খুলে ফেললাম। এটাই ছিল আমার জীবনের প্রথম এবং সবচেয়ে বড় ভুল। আমার উচিত ছিল ওখানেই থেমে যাওয়া, বইটা বন্ধ করে রেখে দৌড়ে পালিয়ে যাওয়া, কিন্তু আমি তা করিনি। বইয়ের পাতা উল্টাতেই আমার চোখ কপালে উঠল। ভেতরে অদ্ভুত সব নকশা, জ্যামিতিক আঁকি বুকি এবং বিভিন্ন রকমের বাক্য, দুর্বোধ্য সব নির্দেশনা। অনেকগুলো পাতায় লাল কালিতে লেখা ছিল। কালির রংটা এত গাঢ় আর কালচে ছিল যে মনে হচ্ছিল ওটা সাধারণ কালি নয়, রক্ত দিয়ে লেখা। আমার মনের ভেতর থেকে একটা আওয়াজ আসছিল, সাবিনা বইটা বন্ধ করো, এটা ভালো কিছু নয়। কিন্তু আমার মস্তিষ্ক তখন কৌতূহলের নেশায় বুঁদ হয়েছিল। আমার হাত কিছুতেই বইটা বন্ধ করতে পারছিল না, বরং একের পর এক পাতা উল্টে যেতে চাইছিল। আমি পাতা উল্টাচ্ছি আর দেখছি, হঠাৎ একটা পাতায় আমার চোখ আটকে গেল। সেখানে বড় বড় অক্ষরে লেখা, যা চাইবে তাই পাবে। যা তোমার কাছ থেকে হারিয়ে গেছে তা ফিরে আসবে, যা তোমার নয় তাও তোমার হবে, শুধু মন থেকে ডাকো। লেখার নিচে একটা বিশেষ জাদুর প্রক্রিয়া লেখা ছিল। সেখানে বলা ছিল রাতের নির্জনতায় নির্দিষ্ট কিছু শব্দ পাঠ করতে হবে, আর এই কাজের জন্য কিছু খুব সাধারণ জিনিসের প্রয়োজন, একটু লবণ, কালো সুতো, একটা আয়না এবং নিজের মাথার একটা চুল। আমি বইটা বন্ধ করলাম, কিন্তু আমার বুকের ভেতর তখন উথাল পাথাল চলছে। আমি যে খুব ধার্মিক বা নামাজি মেয়ে ছিলাম তা নয়, তবে এমন বোকাও ছিলাম না যে হুট করে জাদুতে বিশ্বাস করে বসবো। কিন্তু সমস্যাটা ছিল আমার পরিস্থিতি আর আমার মনের হীনমন্যতা। আমার নিজের জীবনটাকে আমার খুব তুচ্ছ আর সাধারণ মনে হতো। আব্বুর সামান্য আয়ে আমাদের সংসার কোনো মতে চলতো। আম্মুর শরীরটা সবসময় খারাপ থাকতো, চিকিৎসার টাকা জুটতো না। ওদিকে ভার্সিটিতে আমার বান্ধবীদের দেখতাম কি সুন্দর তাদের জীবন, তাদের হাতে দামি আইফোন, গায়ে নাম করা ব্র্যান্ডের জামা কাপড়, কাঁধে দামি ব্যাগ। আর আমি যখন নিজের দিকে তাকাতাম তখন মলিন চেহারা আর দারিদ্র্য ছাড়া
কিছুই দেখতাম না। আমার মনের ভেতর হিংসার আগুন জ্বলতো। সবসময় ভাবতাম, ইস, আমার যদি ওদের মতো টাকা থাকতো, আমরাও যদি বড়লোক হতাম। এই বইটা দেখে আমার মনে একটা আশা জাগলো। বুঝতে পারছিলাম এটা কালো জাদু, এর ভেতর যা লেখা আছে সবই কুফরি কালাম। আমার বিবেক আমাকে বারবার বাধা দিচ্ছিল, সাবিনা, এই পথে যাস না, এটা ধ্বংসের পথ। কিন্তু শয়তান আমার মগজে ঢুকিয়ে দিল যে বড়লোক হওয়ার, ধনী হওয়ার এর চেয়ে সহজ রাস্তা আর নেই। অনেক চিন্তা ভাবনার পর আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই জাদুটা করব। ধনী হওয়ার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। পরের রাতটা ছিল বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ জুম্মার রাত। বইয়ে লেখা ছিল এই রাতটি এসব কাজের জন্য উপযুক্ত। রাত গভীর হলো, বাসার সবাই ঘুমিয়ে কদাকার। আমি আমার ঘরের দরজা ভেতর থেকে লক করে দিলাম, ঘরের লাইট নিভিয়ে দিলাম, শুধু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে রাখলাম উল্টো করে, যেন খুব আবছা আলো থাকে। বইয়ে লেখা ছিল এই কাজ খুব কম আলোতে করতে হবে। আমি আমার সামনে একটা ছোট আয়না নিয়ে বসলাম, পাশে একটা প্লেটে কিছু লবণ, কালো সুতো, আমার মাথা থেকে গোড়া সহ উপড়ে নেয়া চুল রাখলাম। সব আয়োজন সম্পন্ন। বইটা আমার সামনে খোলা। আমি বইয়ের নির্দেশ মতো মন্ত্র পড়তে শুরু করলাম। শব্দগুলো উচ্চারণ করা কঠিন ছিল, জিভে আসছিল না, কিন্তু আমি চেষ্টা করে যেতে লাগলাম। বইয়ে লেখা ছিল এই শব্দগুলো 3 বার পড়তে হবে। আমি যখনই পড়া শুরু করলাম, আমার ঘরের পরিবেশটা কেমন যেন পাল্টে যেতে লাগলো। আমার ঘরের ফ্যান বন্ধ ছিল, জানালাও লাগানো, অথচ আমি স্পষ্ট অনুভব করলাম ঘরের ভেতর একটা হিম শীতল হাওয়া বইতে শুরু করেছে। মনে হচ্ছিল আমার ঠিক কানের কাছে বা ঘাড়ের পেছনে কেউ ফুঁ দিচ্ছে। আমার হাত পা ভয়ে কাঁপছিল, কিন্তু আমি থামলাম না। পড়া শেষ করে বইয়ের নির্দেশ মতো আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালাম। বইয়ে লেখা ছিল, আয়নায় তাকিয়ে নিজের নাম বলো এবং মনে মনে সেই ইচ্ছাটার কথা ভাবো যা তুমি সবচেয়ে বেশি চাও। আমি আয়নার দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমার পুরো মুখে নানান ধরনের কালো কালো ছোপ ছোপ দাগ। আমি ভয় পেয়ে চোখ সরালাম, আবার দেখলাম এবার দাগগুলো নেই। আমি সাহস সঞ্চয় করে নিজের নাম বললাম এবং মনে মনে সেই ইচ্ছাটা পোষণ করলাম যা আমি ছোটবেলা থেকে চেয়েছি। আপনারা হয়তো আমার ইচ্ছাটা শুনে হাসবেন বা আমাকে ঘৃণা করবেন, কিন্তু আমার একটাই চাওয়া ছিল, সবাই আমার দ্বারা প্রভাবিত হোক, আমার কাছে অঢেল টাকা থাকুক, আমাকে দেখে মানুষ হিংসা করুক এবং আমি যেন সবার মধ্যমণি হয়ে উঠি। যেই আমি এই কথাটা ভাবলাম, আয়নার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। দেখলাম আমার চোখগুলো কেমন যেন সম্পূর্ণ কালো হয়ে গেছে, সাদা অংশটি যেন নেই, ভেতরটা ধোয়ার মতো ধোঁয়াশা। হঠাৎ আমার মাথাটা ভন ভন করে ঘুরে উঠল, চোখের ওপরে অন্ধকার নেমে আসলো। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে, এমনকি পরনের কাপড়টাও ভিজে চুপচুপে হয়ে গেছে। আম্মু আমার শিয়রে দাঁড়িয়ে আমাকে চোখ খুলতে দেখে আম্মু উদ্বিগ্ন হয়ে বললেন, হাই সাবিনা, সাবিনা, তুই ঠিক আছিস তো? সকালে তোকে ডাকতে এসে দেখি তুই মেঝের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি আম্মুকে মিথ্যা বললাম। আম্মু, আসলে আজকাল পড়ার খুব চাপ যাচ্ছে তো, রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, তার উপর এই খাওয়া দাওয়ায় অনিয়ম করেছি, দুর্বলতার কারণে হয়তো পড়ে গিয়েছিলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, নিজের শরীরের যত্ন নিস মা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। এই বলে আম্মু চলে গেলেন। কিন্তু এরপর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। আমি যেই কাজটি করেছিলাম বা জাদুটি করেছিলাম তার ফল পেতে শুরু করলাম। পরের কয়েকদিনে আমার জীবনে অবিশ্বাস্য সব ঘটনা ঘটতে শুরু করলো। ইউনিভার্সিটিতে গেলাম, আগে কেউ আমার দিকে ফিরেও তাকাতো না। সেদিন ক্যাম্পাসে ঢুকতেই মনে হলো সবার নজর আমার দিকে। যেসব মেয়েরা আমাকে পাত্তাই দিত না,
আমাকে নিয়ে হাসাহাসি করত, তারা দেখি নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে, আমার সাথে বন্ধুত্ব করার জন্য তারা পাগল হয়ে উঠছে। বুঝতে পারছিলাম না ওদের হলোটা কি। আগে যারা আমার পোশাক বা চলাফেরা নিয়ে টিটকিরি দিত, এখন তারা আমার পাশে বসার জন্য মরিয়া হয়ে উঠছে। এবং ব্যাপারটা এখানে থামলো না। যদি কোনো টিচার আমাকে ক্লাসে সামান্যও বকাবকি করত, তাহলে আমার এই নতুন বান্ধবীরা আমার হয়ে টিচারের সাথে তর্ক জুড়ে দিত। লাস্ট সেমিস্টারে আমি খারাপ করেছিলাম। একদিন টিচার আমাকে ডেকে বললেন, সাবিনা, আসলে দোষটা আমারই, আমি তোমাকে ঠিকমতো গাইড করতে পারিনি। খিটখিটে একজন টিচার, তিনি এই কথা বলছেন। বাসার পরিস্থিতিও পাল্টে গেল। একদিন ইউনিভার্সিটি থেকে ফিরে দেখি আব্বু খুব খুশি। আব্বুর স্বভাব ছিল খুব গম্ভীর, আমার সাথে খুব একটা হাসি মুখে কথা বলতেন না। কিন্তু সেদিন আব্বু আমাকে কাছে ডেকে বসালেন, বললেন, সাবিনা, জানিস তো মা, আজ অফিসে আমাকে বড় অঙ্কের একটা বোনাস দিয়েছে। আমি ঠিক করেছি আগামী মাসেই তোকে একটা ভালো মোবাইল কিনে দেব। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমার সব ইচ্ছে যেন জাদুর মতো পূরণ হচ্ছিল। কিন্তু এই বাহ্যিক সুখের আড়ালে আমার মনের ভেতর এক অজানা আতঙ্ক বাসা বাঁধল। এক অদ্ভুত অস্বস্তি আমাকে গ্রাস করে ফেলল। রাতে যখন আমি নিজের ঘরে একা থাকতাম, তখন মনে হতো আমি একা নই, কেউ একজন আমার পাশে আছে। আমি শুয়ে থাকলে মনে হতো কেউ একজন আমার পাশে এসে শুয়ে পড়েছে। বিছানাটা দেবে যাচ্ছে। আমার বিবেক আমাকে প্রতি